আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলেমেয়েরা, যেহেতু আমাদের দশম শ্রেণীর প্রায় প্রত্যেকটা স্কুলে আমাদের পরীক্ষা চলছে, আগামীকালকে আমাদের অনেক স্কুলে ব্যবসা উদ্যোগ পরীক্ষা রয়েছে, পিটিএস পরীক্ষা। তো আমরা এই জন্য ব্যবসা উদ্যোগে আজকে বিভিন্ন অধ্যায়গুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। এসো ছেলেমেয়েরা, প্রথমে আমাদের আগামীকালকের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি, তাই না? ব্যবসায় পরিচিতি ছিল। এই ব্যবসায় পরিচিতি অধ্যায়ে আমরা ব্যবসায় সম্পর্কে জানি। আমরা কি সম্পর্কে জানি? ব্যবসায় সম্পর্কে আমরা জানি। ব্যবসায় সম্পর্কে আমরা জানি ব্যবসায় কি, যে কোনো উদ্যোগ ব্যবসা, তাই না? হ্যাঁ, যে কোনো উদ্যোগ ব্যবসা না, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো উদ্যোগকে কি বলা হয়? ব্যবসা বলা হয়। বৈধ অবশ্যই হতে হবে। তার মানে ছেলেমেয়েরা দেখো, ওই যে এই যে কোনো অর্থনৈতিক কাজ কিন্তু ব্যবসার মধ্যে পড়বে না। যদি বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্য হয় তাহলে ওইটাই ব্যবসা হবে। এই কখনো পুকুরে মাছ চাষ ব্যবসা হবে না, কখনো পুকুরে মাছ চাষ ব্যবসা হবে। এটা নির্ভর করছে যদি মুনাফার উদ্দেশ্য থাকে, বৈধ উপায়, তাই না? তো এই জন্য কিন্তু ব্যবসার সংজ্ঞাটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমাদের এই অধ্যায়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ে ব্যবসায় পরিচিত অধ্যায়ে আমাদের ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ আছে। এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসে, ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। ছেলেমেয়েরা, এই ব্যবসার উৎপত্তিকে আমরা ক্রমবিকাশের ধারাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। বলো, প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখে নিব। পশু শিকার, মৎস্য শিকার, পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, আর সবশেষে দ্রব্য বিনিময়। এখান থেকে দ্রব্য বিনিময়টা অনেক বেশি আসে। দ্রব্য বিনিময় কোন যুগের বৈশিষ্ট্য? প্রাচীন যুগ। মধ্যযুগের বৈশিষ্ট্য শুনো, যেখানে বিনিময় মাধ্যম হিসেবে শামুক, ঝিনুক, কড়ি পাথর, স্বর্ণ, রূপা, কাগজি মুদ্রার প্রচলনটা কিন্তু এখানে আসে। বাজার ও শহর সৃষ্টি তোমাদের এমসিকিউ আসে। ব্যবসা সংগঠনের উদ্ভব, হ্যাঁ, সবগুলো খুব ইম্পর্টেন্ট। আর সবশেষ হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে শিল্প বিপ্লব, তারপর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন এবং বন্টন ব্যবস্থা, ব্যাংক, বীমা ব্যবসার সম্প্রসারণ, এটিএম কার্ড প্রচলন এবং মোবাইল ব্যাংকিং প্রচলন, তাই না? আচ্ছা, আর ছেলেমেয়েরা, এই অধ্যায়ে এসে আমরা অনেকেই সবকিছুকেই ব্যবসা বলি। হ্যাঁ, সব মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে অর্থনৈতিক কার্যক্রমকে ব্যবসা বলে। তবে এটা আবার ক্লাসিফিকেশন আছে, কি আছে? শ্রেণী আছে। ব্যবসার কি আছে? সেই ব্যবসাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? বলো। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, তাই না? তো আমরা বলি কি, আমরা কমার্সে পড়ি না, আমরা কমার্সে পড়ি না, আমরা ব্যবসা শিক্ষা শাখায় পড়ি। কমার্সে পড়লে আমরা একটা ব্যবসার একটা টপিক তুমি জানবে, কিন্তু আমরা যখন ব্যবসা শিক্ষা পড়ি তখন আমরা সব জানি। অনেকে বলে না আমরা কমার্সে পড়ি, আসলে কমার্স হবে নাকি বিজনেস স্টাডি হবে। বুঝতে পারছো তো? আচ্ছা, তো ছেলেমেয়েরা, তাহলে ব্যবসায়ের একটা শাখা হচ্ছে কি? কমার্স। কিন্তু তাহলে আমরা কি শুধু কমার্স শিখছি নাকি ব্যবসা শিক্ষা শিখছি? তাহলে ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প তো বুঝতেই পেরেছো যে প্রকৃতি প্রদত্ত কাঁচামাল, তাই না? প্রকৃতি প্রদত্ত অথবা রূপগত এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে প্রকৃতিগত কাঁচামালকে ব্যবহার উপযোগী করাকে আমরা বলছি শিল্প, তাই না? আচ্ছা, এটা একটা কি গুণগত এবং রূপগত পরিবর্তন করা হয় শিল্প। আর বাণিজ্য হচ্ছে কি, এই শিল্প উৎপাদিত পণ্য বা সেবা গ্রাহকের নিকট পৌঁছানোর পর্যন্ত যাবতীয় কার্যক্রম করলে বাণিজ্য কি বলে? বাণিজ্য। আর প্রত্যক্ষ সেবা তো তোমরা শিখেছ যে সেবামূলক যে সকল ব্যবসা রয়েছে ওটাকে আমরা বলি প্রত্যক্ষ সেবা। আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম ইত্যাদি ইত্যাদি। দাদা, এটা এক মালিকানা হতে পারে, অংশীদারি হতে পারে, হ্যাঁ, এটা যৌথ মূলধনীও হতে পারে। তো ছেলেমেয়েরা, এই শিল্পকে আমাদের এখানে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে: প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, সেবা, উৎপাদন। আর বাণিজ্যকে আমরা এখানে দেখিয়েছি যে পণ্য ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, এখানে কয়েকটা দেখেছে, প্রমিতকরণ আছে, পর্যায়িতকরণ আছে, তাই না? আর সবশেষ হচ্ছে প্রত্যক্ষ সেবা। ছেলেমেয়েরা, বলতো ভূগর্ভ থেকে, মাটির নিচ থেকে তেল উত্তোলন, এটা কিসের মধ্যে পড়ে? নিষ্কাশন, তাই না? আচ্ছা, আর যদি আমরা বলি যে ফার্মের মুরগির ব্যবসা, এটা কি? প্রজনন শিল্প। এটা কি? প্রজনন, তাই না? এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আর বলতো ছেলেমেয়েরা, রাস্তাঘাট, এটা নির্মাণ। আচ্ছা, আর সেবা শিল্প তো বুঝতে পারছো, বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা সেবা শিল্পের মধ্যে পড়েছে। ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা কার মধ্যে? তোমাদের আসবে যে ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত, কিসের মধ্যে হবে? সেবা। ব্যাংকিং কোনটার? সেবা। স্বাস্থ্য
সেবা। ছেলেমেয়েরা এখানে উপযোগ থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে পণ্য বিনিময়, এই বিনিময়ের সহজ কথা হচ্ছে ক্রয় বিক্রয়। ছেলেরা মেয়েরা বিনিময়ের সহজ কথা কি? ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়। বলো, ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত, অর্থাৎ সত্য মানে অধিকার, সত্য মানে কি? পণ্যটা যখন তোমার কাছে থাকে তখন অধিকার তোমার, অর্থাৎ সত্য তোমার। আর পণ্যটা যখন আমি ক্রয় করি কোনো কিছু বিনিময়, অর্থের বিনিময়, তখন এটা সত্যটা আমার, মানে অধিকারটা আমার। কি আর সবাই কি বুঝতে পেরেছো তো? তাহলে পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়? সত্যগত। আচ্ছা, এবার হচ্ছে স্থানগত, পরিবহনের মাধ্যমে এক অঞ্চলের পণ্য আরেক অঞ্চলে ব্যবহৃত করা হয়। এক অঞ্চলের কৃষি পণ্য আরেক অঞ্চলে আসে না? আমরা ঢাকা শহরে যে সবজি মাছ খাই, এগুলো কিছু ঢাকা শহরে উৎপাদন হয়? আর তাহলে বলতে এটা কোন উপযোগ সৃষ্টি হয়? পরিবহন। পরিবহনের মাধ্যমে স্থানগত, এক স্থানের পণ্য আরেক স্থানে চলে আসে, তাই না? আমাদের খুলনার, আমাদের বাগেরহাট, সাতক্ষীরা ওই অঞ্চলের আমাদের চিংড়ি চলে আসে ঢাকায়, লেখা থাকে যে ওই কার্টুনের গায়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। তার মানে দেখো, তার মানে এই যে ওই সাতক্ষীরা অঞ্চলের, খুলনা, বাগেরহাট ওই অঞ্চলের যে এই চিংড়িগুলো আসে, এটা কিসের মাধ্যমে আসে? পরিবহন। আর পরিবহন কোন উপযোগ সৃষ্টি করে? স্থানগত। এরপর হচ্ছে গুদামজাতকরণ। কি করণ? আর এই ছেলেমেয়েরা, এই যে অনেক মাছ আসে, এই মাছগুলো তো সব একসাথে বিক্রি করতে পারে না, এগুলো কি করা হয়? কোল্ড স্টোরেজে রাখা হয়। কোল্ড স্টোরেজে রাখা হয়, যার ফলে এক পণ্য আমরা আরেক সময় ব্যবহার করে থাকি। দেখবেন যে টমেটোর দাম একটা সময় অনেক কম থাকে, একটা সময় অনেক বেশি থাকে, কারণ এটা সিজনের উপর নির্ভর করছে। কিসের উপর? সিজনের উপর, মৌসুমের উপর। যেই মৌসুমে প্রচুর উৎপাদন হয় তখন এটার দাম কমে যায়, আর যে সময় পণ্য উৎপাদন হয় না, তখন এটার দাম বেড়ে যায়। তখন কি করে ব্যবসায়ীরা ওই টমেটোগুলো, ভালো ভালো টমেটোগুলো বেছে বেছে কি করে, এই ভালো ভালো টমেটোগুলো বেছে বেছে এটা কোল্ড স্টোরেজে রাখে। কোল্ড স্টোরেজে রাখলে তাকে তো খরচ দিতে হয়, তাই না? খরচ দিতে হয়, যে কারণে ওই টমেটোটা যে সময়, যেই সিজনে পাওয়া যায় না, সেই সময় আমরা কিনতে পারি একটু বেশি দামে, তাই না? তার মানে গুদামজাতকরণের ফলে কোন উপযোগ সৃষ্টি হচ্ছে? সময়গত। আর ব্যাংকিং এর ফলে অর্থগত, বিমার ফলে ঝুঁকিগত, আর বিজ্ঞাপনের ফলে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। তোমরা নিশ্চয়ই জানো। ছেলেমেয়েরা, আমরা এরপরে আমরা ব্যবসার পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। ছেলেমেয়েরা, আইন শৃঙ্খলা কোন পরিবেশের অন্তর্গত? রাজনৈতিক। অনেকেই দিয়ে দিবে আইনগত পরিবেশের। আইন শৃঙ্খলা, আইন আছে, তারপর আইনগত পরিবেশের মধ্যে যাবে না, এটা কোন পরিবেশের মধ্যে পড়ে? রাজনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। ক্লিয়ার সবাই? আচ্ছা ছেলেমেয়েরা, ব্যবসায় পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে: প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। ছেলেমেয়েরা, যারা আমাদের ক্লাসটা দেখছো তারা দেখছো যে স্যার একটু দ্রুত বলছি, কারণ আমাদের অনেকগুলো চ্যাপ্টার তো, 1 2 3 4 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার আমরা পুরোটা আলোচনা করতে হবে, কারণ আমরা একটু দ্রুত ক্লাস দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে। এই তাহলে ব্যবসায় পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। কি কি? প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, আর সবশেষে প্রযুক্তিগত পরিবেশ। এখানে এই পরিবেশগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসবে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং অনুধাবনও আসতে পারে। এই জন্য এই পরিবেশগুলো দেখে যাবে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কি। এভাবে যদি আমরা, আশা করছি এখান থেকে তোমরা প্রশ্নগুলো পারবে। এখানে ক নম্বর আসে ব্যবসায় কি, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি, শিল্প বলতে কি বুঝো, বাণিজ্য বলতে কি বুঝো, প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝো, হ্যাঁ, তারপর কোন এই পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ ব্যাংকিং এর মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়, এগুলো আমাদের থাকবে। ক্লিয়ার? ছেলেমেয়েরা, এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় যাচ্ছি আমরা। দ্বিতীয় অধ্যায় বলছে ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা। ছেলেমেয়েরা, আমরা শুরুতেই বলেছি যে সব ধরনের যে কোনো কাজের প্রস্তুতি বা চেষ্টাই হচ্ছে উদ্যোগ। তবে ব্যবসা উদ্যোগ কোনটা? যখন মুনাফার উদ্দেশ্য হবে, এটা মুনাফার উদ্দেশ্য হবে, সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ। ক্লিয়ার? আচ্ছা ছেলেমেয়েরা একটু শোনো, ব্যবসা উদ্যোগের, এই ব্যবসা উদ্যোগ বা উদ্যোক্তা শব্দটার এন্ট্রপ্রেনিয়র শব্দ থেকে এসেছে, এবং এন্ট্রপ্রেনিয়রের বাংলা কি? উদ্যোগ নাকি উদ্যোক্তা? উদ্যোগ। আর এন্ট্রপ্রেনিয়রশিপ উদ্যোক্তা, তাই না? ছেলেমেয়েরা, একজন উদ্যোক্তার বেশ কিছু গুণাবলী আলোচনা করা হয়েছে এখানে, যেখানে তোমরা একটু দেখবে, আত্মবিশ্বাস, স্বাধীনতা মনোভাব, উদ্যম, বেশ কিছু গুণাবলী রয়েছে এইখানে। এখানে এসে দেখো, আমরা এই 16 পৃষ্ঠায় এসে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় গুরুত্ব। ছেলেমেয়েরা, ব্যবসায়ের, সারা বিশ্ব ব্যবসার উপর টিকে আছে। কথা বুঝতে পেরেছো তো? তো যে কারণে ব্যবসায়ের উন্নয়নের উদ্যোগের গুরুত্ব অপরিসীম। এখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী মোট জাতীয় আয়ের উৎপাদনের 52.11%। এই উৎপাদন থেকে আসে
52.11%। না কি না, সেবা খাত থেকে, সরি, মোট জাতীয় উৎপাদনের সেবা খাত থেকে আসে, এই সেবা খাত থেকে আসে 52.11%, কৃষি খাত থেকে আসে 14.23। কিন্তু আমরা বলি বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, আমরা কি বলি বলা, কিন্তু দেখো আমাদের কৃষি খাত থেকে কত অবদান আসে, কত 14.23, আর সেবা খাত থেকে কত 12.21, আর বাকি আসে হচ্ছে কোন খাত থেকে, শিল্প খাত থেকে। তাহলে দেখো তো বাংলাদেশ কোন খাতের উপর বেশি, সবচেয়ে বেশি স্ট্রং, সেবা খাত। শোনো ছেলেমেয়েরা, যেই দেশ, আমার দিকে তাকাবে, যে দেশ শিল্প খাত থেকে বেশি আয় হয় সেই দেশ হচ্ছে উন্নত দেশ, মনে রাখবে। শিল্পের খাত থেকে যাদের আয়ের পরিমাণ বেশি সেটাই কি উন্নত দেশ। তারপরে হচ্ছে এই যে সেবা খাত বা কৃষি খাত, তাই না, সেবা খাত বা কৃষি খাত। তাহলে বলতো আমরা কোন দেশগুলোকে আমরা আধুনিক উন্নত দেশ বলবো, যেসব দেশ শিল্পে উন্নত, শিল্প খাত থেকে যাদের আয়ের পরিমাণ সবচেয়ে বেশি। ছেলেমেয়েরা ব্যবসা, তুমি যে ধরো তুমি যে ব্যবসা শিক্ষায় গ্রুপে পড়াশোনা করছো, এখন তুমি ব্যবসা শিক্ষার তুমি কাগজে কলমে তুমি অভিজ্ঞতা নিচ্ছ, কিন্তু এটার পাশাপাশি তো আরো কিছু প্রয়োজন আছে না? আচ্ছা, প্র্যাকটিক্যাল কিছু তোমার যোগ্যতা লাগবে, প্র্যাকটিক্যাল কিছু তোমার সুবিধা লাগবে। এই যে সুবিধাগুলো তোমাকে একজন ব্যবসায়ী হতে সহায়তা করবে, এর মধ্যে হচ্ছে উন্নত অবকাঠামো উপাদান, উন্নত অবকাঠামোগত উপাদান, অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার বলো, ইনফ্রাস্ট্রাকচার বলা হচ্ছে অবকাঠামো। অবকাঠামোগত উন্নয়ন বলতে রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাসকে বোঝানো হয়। হ্যাঁ, যেমন আমার বন্ধু ও একটা সিরামিক কোম্পানিতে জব করে, যেখানে টাইলস উৎপাদন করে, শুনলাম যে ওরা 19 কোটি টাকার বিদ্যুৎ গ্যাস বিল দেয়নি, ওদের লাইন কেটে দিয়েছে। এই যে গ্যাস, এটা একটা অবকাঠামোগত সুবিধা, বলো, গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলো কি সুবিধা? 19 কোটি টাকা গ্যাস বিল হয়েছে, কিন্তু গ্যাস বিল দেয়নি, এবারে সরকারি কর্তৃপক্ষ লাইন কেটে দিয়েছে। বুঝতে পারছো তো? তো যাই হোক, তাহলে বলতো অবকাঠামোগত সুবিধার একটা উদাহরণ দাও তো সাব্বির, অবকাঠামোগত সুবিধার একটা উদাহরণ দাও। পানি বলা যাবে, অবশ্যই পানি বলা যাবে। পণ্য উৎপাদন করতে তো শিল্প, তো যে কোনো কিছুতে তো পানি প্রয়োজন হয়। আরেকটা বলতো আলিফ, বিদ্যুৎ, রাহেন চৌধুরী, আরেকটা বলো আলিফ, বিদ্যুৎ। এছাড়া রাস্তাঘাট, এগুলো তো অবকাঠামো। হ্যাঁ, না, অবকাঠামো তো প্রশ্ন না বাবা। তাহলে বুঝতে পারছো তো, এই অবকাঠামো হচ্ছে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, গ্যাস, পানি, বিদ্যুৎ, যেটার মালিক কে? সরকার। যেটার মালিক কে? সরকার। আচ্ছা, সরকারি সহায়তা দরকার, সরকারি কি সহায়তা। এখন সরকার কি তোমাকে অর্থ দিয়ে সহায়তা করবে? সরকার কি করতে পারে, যেহেতু তুমি নতুন ব্যবসায়ী, আমাকে লক্ষ্য করো, যেহেতু তুমি নতুন ব্যবসায়ী, তোমাকে 5 বছরের জন্য আয়ের উপর কর মাফ করে দিতে পারে, এটা বলে কর মওকুফ। কি বলে? অথবা তুমি ব্যবসা লস খাচ্ছ, তুমি লোন নিলে, নতুন প্রোডাক্ট নিলে তুমি ভালো করতে পারবে, তুমি সরকারি ব্যাংক থেকে অল্প সুদে তুমি ঋণ নিতে পারো, সরকারি ভাবে তোমাকে সহায়তা করতে পারে। তাই এই জন্য বলছে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পেট্রোনাইজ। বুঝতে পারছো তো? এটা হচ্ছে। তারপর বলছে আর্থসামাজিক স্থিতিশীলতা। আর্থসামাজিক স্থিতিশীলতা, যেই দেশ যত বেশি অস্থিতিশীল, সেটা রাজনৈতিক ভাবে হোক, অর্থনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, অস্থিতিশীল জায়গায় ডেভেলপমেন্ট হয় না। যে স্থিতিশীল, যেখানে দেখবে আন্দোলন হয় না, কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, সেই দেশগুলো তত বেশি এগিয়ে যায়। বুঝতে পারছো তো? কারণ যেখানে অস্থিতিশীলতা কাজ করে, সেখানে বহির্বিশ্বের বিনিয়োগ আসে না। কি আসে না? বিনিয়োগ আসে না। তখন ওরা, যারা ব্যবসায়ী, তারা মনে করে যে এই দেশে বিনিয়োগ করলে তো আমার বিনিয়োগের অর্থ ফিরে আসবে না, কারণ এখানে বিশৃঙ্খলা হয়। বুঝতে পারছো তো যে আর্থসামাজিক স্থিতিশীলতা কি বলছে? আচ্ছা, এবার বলছে যে অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না থাকে, তাহলে ওখানে কি ব্যবসা বাণিজ্য চলবে? চলবে না। আচ্ছা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা, আমাদের দেশে এটা একটা সবচেয়ে মানে অন্যতম প্রধান সমস্যা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা। অর্থাৎ এই পুঁজি মানে কি? মূলধন। পুঁজি মানে কি? মূলধন। ছেলেমেয়েরা, এই যে মূলধনের ঘাটতি, কিসের ঘাটতি? মূলধনের ঘাটতি। নিজস্ব মূলধন তো নাই, আমরা বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করা, আমাদের সুযোগটা কম, অ্যাপ্রোচ কম। ওকে, এবার বলছে যে প্রশিক্ষণের সুযোগ। কিসের সুযোগ? প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের সুযোগও কম। তবে যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, ওখান থেকেও আমরা প্রশিক্ষণ নিতে পারি। তো এখানে ব্যবসায় উন্নয়নের যে বাধাগুলো, এই অধ্যায়ের শেষের দিকে একেবারে এসে সেই বাধাগুলো আলোচনা করা হয়েছে। আমরা কেন সহজে ব্যবসায়ী হতে পারি না? ব্যবসায়ী হতে পারি না কেন? আমরা সহজে
একটা ব্যবসা প্রতিষ্ঠা করে হ্যাঁ লাভের সাথে মুনাফার সামনের দিকে এগিয়ে যেতে পারি না, এটার বাধা কি এখানে আলোচনা করা হয়েছে। সুষ্ঠু পরিকল্পনার অভাব। বেশিরভাগ মানুষ আমাদের দেশের সাবকন্টিনেন্ট পিপল ইমোশনাল, কি বলতো, প্র্যাকটিক্যাল না। ওই ঝন্টু ব্যবসা করছে, ওর দেখা থেকে মন্টু ব্যবসা নেমে যায়, অথচ মন্টু হ্যাজ নো আইডিয়া, থটস, কিছুই নাই, ট্রেনিং। বুঝতে পারছো তো, একজন দেখা থেকে আরেকজন করে না, বুঝতে পারছো তো। অতএব সুষ্ঠু পরিকল্পনার অভাব। আর আমরা বলেছি ব্যবসার পরিকল্পনা কি, ব্যবসায়ের অর্ধেক, অথচ আমরা কি করি না, পরিকল্পনাকে দেখা দেখি করি। হয় এই ছেলেমেয়েরা একই ব্যবসা, একজন লাভ করছে একজন কি করছে, লস করছে, কারণ এটা কৌশল আছে, গোবর আছে, সেগুলো না জেনে কি হবে। আচ্ছা এবারে সব চাকরির প্রতি অধিক আগ্রহ, এইটা তোমাদের সবাই চাকরির প্রতি অধিক আগ্রহ। এখানে এই হ্যাঁ তোমরা হয়তো তোমরা ব্যতিক্রম, তোমরা হয়তো ব্যতিক্রম, মেবি ইউ আর এক্সেপশনাল। বিশ্বাস করো, হ্যাঁ ছেলে আমাদেরকে লক্ষ্য করো, বেশিরভাগ ছেলে মেয়ে বলে যে আমি চাকরি করব, আমি সরকারি চাকরি করবো, আমি বিশেষ করে হবো। আমি খুব কম স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি যে আমি ব্যবসায়ী হব। কারণ শোনো, কারণ কি জানো, কারণ আমাদের প্রেক্ষাপট এবং পরিবেশটা এটা। কারণ ছোটবেলাতে বলে এই ভালো করে পড়াশোনা করে তো চাকরি বাকরি পাবি না, ওই যে আমাদের মাথায় এটা ঢুকে যায়। বুঝতে পারছো তো। তো এই জন্য আমাদের এই চাকরির প্রতি অধিক আগ্রহের কারণে আমরা ব্যবসায়ী হতে পারি না। এবার হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা। আমাদের ট্রেনিং এর প্রশিক্ষণের অভাব রয়েছে, ট্রেনিং এর অভাব রয়েছে, যে কারণে দেখা যায় যে আমরা একজন শোনো, বিষয়টা হচ্ছে আমরা যেই পণ্য নিয়ে ব্যবসা করবো সেই পণ্য সম্পর্কে যদি জ্ঞান না থাকে, প্রশিক্ষণ না থাকে, তাহলে কি আমি সফল হতে পারবো? আচ্ছা এটা অর্থনৈতিক একটা কাজ, এটাকে এতই সহজ, তাহলে তো সবাই ব্যবসায়ী হয়ে যেত। আচ্ছা প্রচারণার অভাব, মানে এখানে এই ব্যবসায়ী হবার জন্য তুমি ক্লাস 10-এ পড়ো, এখন পর্যন্ত তোমার কাছে কোনো লিফলেট এসেছে ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হবার, এরকম দেখেছো? এসছে, হ্যাঁ কম, এটা কম। যেমন আমাদের এখানে 20 জনের মধ্যে ধরো 26 একজন এসেছে, তার মানে পার্সেন্টেজে খুবই কম। আচ্ছা এবার হচ্ছে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অভাব, যেটা আমরা আগে বলেছি, মূলধনের অভাব। কিসের অভাব? মূলধনের অভাব। আমাদের যেহেতু বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বা নিচে বসবাস করে, সেহেতু আমাদের মূলধনের ঘাটতি রয়েছে, প্রশিক্ষণের অভাব, এটা আলোচনা করেছি। রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তাই না? এই জন্য রাজনৈতিক অস্থিরতার ফলে আমাদের দেখা যায় যে আমরা ভয় পাই কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে। তো এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে, ব্যবসা, উদ্যোগ এবং উদ্যোক্তা। এরপর চতুর্থ অধ্যায়, ছেলেমেয়েরা চতুর্থ অধ্যায় অনেক বেশি ইনফরমেটিভ, এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য। হ্যাঁ আমরা চতুর্থ অধ্যায় যাব। ছেলেমেয়েরা আমরা এখন চতুর্থ অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। আমাদের চতুর্থ অধ্যায় রয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন। ছেলেমেয়েরা লক্ষ্য করো, একটু মনোযোগ দাও আমার দিকে। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে মোট কয় ভাগে ভাগ করা যায়, কে বলতে পারবে? মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। কে বলতে পারে পুরোটা? বলো। এক মালিকানা, তারপর অংশীদারি, তারপর যৌথ মূলধনী, তারপর সমবায় সমিতি, তারপর রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে এই মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠন কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। হ্যাঁ, ও শেষে দুটা নেই। আচ্ছা আমাদের আলোচনা না, আমরা তো এমসিকিউ আসলে তো আমরা 5টাই লিখবো, আমাদের নাই বলে ঘুরলে বাদ দিয়ে দিব এমসিকিউ আসলে। এবার শোনো, কিন্তু আমাদের কি প্রথম 3টা আছে, তাই তো? আচ্ছা এবার শোনো সবাই, ছেলেমেয়েরা, পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ব্যবসা হচ্ছে এক মালিকানা। এবং এই এক মালিকানা ব্যবসা মালিক একজন এবং পৃথিবীর অধিকাংশ ব্যবসা হচ্ছে এক মালিকানা। কথা কি বুঝতে পেরেছো আমার? পৃথিবীর বেশিরভাগ ব্যবসা কি এক মালিকানা। মোহিত, পৃথিবীর বেশিরভাগ ব্যবসা এক মালিকানা। ছেলেমেয়েরা, এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? একজন। এক মালিকানা ব্যবসায় মূল উদ্দেশ্য, এক মালিকানা ব্যবসায় দায় অসীম মানে সীমাহীন। অর্থাৎ তুমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করেছো, কিন্তু তোমার দায় হয়েছে 15 লক্ষ টাকা, তোমার এই সব টাকা পরিশোধ করতে হবে। স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব বিক্রি করে, প্রয়োজনে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে, তাই না?
তারপর এই জন্যই এক মালিকানা ব্যবসাকে বলা হয়েছে যে অসীম দায় বিশিষ্ট ব্যবসা। ছেলেমেয়েরা, ইউরোপ এবং আমেরিকায় প্রায় 80% ব্যবসা এক মালিকানা। এই ইউরোপ এবং আমেরিকায় 80% ব্যবসা কি এক মালিকানা। এবং এই এক মালিকানা ব্যবসা শুরু করতে কি দরকার? ট্রেড লাইসেন্স দরকার। কি দরকার? ট্রেড লাইসেন্স। শহর বা পৌরসভা এলাকায় উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা করতে হয়। কথা কি বুঝতে পেরেছো তো? শহর অথবা কি পৌরসভা, শহর অথবা সিটি কর্পোরেশনের মধ্যে যেগুলো, সেই ব্যবসাগুলো তুমি ব্যবসা করতে পারবে, তবে তোমাকে একটা ব্যবসায়ের জন্য অনুমতিপত্র, যেটাকে আমরা এক মালিকানা ব্যবসার ভাষায় বলি ট্রেড লাইসেন্স। কি বলে? ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর পৃথিবীর ইউরোপ আমেরিকার কত পার্সেন্ট এক মালিকানা ব্যবসা? 80% এক মালিকানা ব্যবসা। আচ্ছা, এই এক মালিকানা ব্যবসার সুবিধা হচ্ছে কি, যে যেহেতু মালিক একা, এই জন্য মুনাফা হলে কি করতে হয়? একাই সে এই মুনাফাটা ভোগ করতে পারে। কিন্তু এর বেশ কিছু সুবিধা আছে, এবং এই ব্যবসায় সবচেয়ে বড় অসুবিধা, বড় বাধা, বিপত্তি হচ্ছে অসীম দায়। কি দায়? অসীম দায়। ফর এক্সাম্পল, সাব্বির একটা ব্যবসা করছে, মোবাইল ফোনে ব্যবসা করছে, ও 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তো বেশ ভালোই করেছিল, 10 লক্ষ টাকা ওর মূলধন হয়েছিল। কিন্তু কোনো কারণে ওর প্রোডাক্টের পণ্যের দাম কমে যাওয়া এখন ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছে। সাব্বির 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা নেমেছিল, কিন্তু ওর কাছে এখন মানুষ 12 লক্ষ টাকা পায়। তাহলে সাব্বিরকে 2 লক্ষ টাকায় পরিশোধ করতে হবে নাকি 12 লক্ষ টাকা? 12 লক্ষ টাকায় পরিশোধ করতে হবে। সাব্বির এখন চিন্তা করলো, যদি আমি এই ব্যবসাটা আমার সাথে আরো কয়েকজন বন্ধুরা মিলে করতাম, তাহলে আমাকে একা 12 লক্ষ টাকা পরিশোধ করতে হতো না। এই জন্য আর এক মালিকানা ব্যবসা আর একটা সমস্যা হচ্ছে কি জানো, যে তোমাকেই সবসময় ব্যবসার সময় দিতে হবে। হ্যাঁ, সামাজিক কোনো অনুষ্ঠান ইত্যাদিতে গেলে তোমার ব্যবসা বন্ধ করে দিতে হবে, অথবা অন্য কারোর উপর দায়িত্ব দিতে হবে, যেটা অনেক ক্ষেত্রে বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, কর্মী পাওয়া যায় না। এই জন্য এক মালিকানা ব্যবসার সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। এই কিন্তু সবচেয়ে বড় অসুবিধা কি? সবচেয়ে বড় অসুবিধা এক মালিকানা ব্যবসায় অসীম দায়। ঠিক আছে, এই অসীম দায় থেকে এক মালিকানা ব্যবসায় কোনো আইন আছে, সাল আছে না? এক মালিকানা ব্যবসায় কোনো আইন অথবা সাল নেই। এক মালিকানা ব্যবসার অসুবিধার কারণে সাব্বির এবার পরবর্তী চিন্তা করলো যে না, এখন আমরা বন্ধুরা মিলে ব্যবসা করব। 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে, কি হয়ে? এই চুক্তিটা খুবই ইম্পর্টেন্ট। 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যখন কোনো ব্যবসায় কার্যকর পরিচালনা করে, অর্থনৈতিক কার্যকর পরিচালনা, তাকে অংশীদারি ব্যবসা বলে। ছেলেমেয়েরা, অংশীদারি ব্যবসা একটা আইন দ্বারা গঠিত এবং পরিচিত। সেই আইনটা কত সালে? 1932। অংশীদারি ব্যবসা আইনটা কত সালে? 1932 সালে আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত এবং পরিচালিত হয়। ক্লিয়ার? আচ্ছা ছেলেমেয়েরা, এবং অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন আর সর্বোচ্চ 20 জন। সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে ব্যাংকিং অংশীদারি ব্যবসা যদি তুমি করতে চাও, তাহলে সেখানে সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ 10 জন। তাহলে এক অংশীদারি ব্যবসার দেখো এমসিকিউ গুলো দেখো। অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা, অংশীদারি ব্যবসার আইন, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, অংশীদারি ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। এই যেগুলো কিন্তু এমসিকিউ বলছি আমরা। আচ্ছা, এবার ছেলেমেয়েরা, এই অংশীদারি ব্যবসায় আমরা বলেছি যে 1932 সাল আইন অনুযায়ী, আচ্ছা এখানে আমরা অংশীদারি চুক্তিপত্র আছে। এই চুক্তি আমরা বলছি চুক্তি 3 ধরনের। কয় ধরনের বলো? মৌখিক, লিখিত, নিবন্ধিত। তাহলে চুক্তি কয় ধরনের? 3 ধরনের। তারিফ, কি কি চুক্তি? মৌখিক, লিখিত, নিবন্ধিত। হ্যাঁ, আবার বলো তারিফ। নিবন্ধিত। 3 ধরনের চুক্তি, 3 ধরনের হতে পারে। বলো কয় ধরনের? বলো মৌখিক, লিখিত, নিবন্ধিত। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করে। এখানে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না, যেহেতু সব কাগজে কলমে এবং রেজিস্টার থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবং আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা লিখিত আকারে সব রাখো। হ্যাঁ, তোমরা কাকে কত টাকা দিলে, কে তোমার কাছে পাও, সব লিখিত রাখো। দেখেছো কত বছর আগে আমাদেরকে মানে ব্যবসার কনসেপ্ট দিয়েছেন। এবং ব্যক্তিগত জীবনেও তোমরা যদি কারোর সাথে লেনদেন করে লিখে রাখবে। হ্যাঁ, আমরা লিখে রাখবো ইনশাআল্লাহ। ছেলেমেয়েরা, এবার একটু এসো বিভিন্ন প্রকার অংশীদারি ব্যবসা। প্রথম হচ্ছে সাধারণ অংশীদার। কে অংশীদার? ছেলেমেয়েরা, তোমরা জানো যে অংশীদার মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ অংশীদার বলে। আর সাধারণ অংশীদারের দায় অসীম, এবং লাভ হলে লাভ নিবে, ক্ষতি হলে ক্ষতি নিবে। এবং যদি চুক্তিতে উল্লেখ থাকে, তাহলে এই যে কাজ করছে, কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবে। কাজের বিনিময়ে কি পাবে? পারিশ্রমিক পাবে। 40 বিষয়। এবার হচ্ছে ঘুমন্ত অংশীদার। বলো কি? ঘুমন্ত, স্লিপিং পার্টনারশিপ, তাই না? স্লিপিং পার্টনার,
ঘুমন্ত অংশীদারের দেখো আমি কিন্তু তোমাদের সবাইকে একটু পরে এই অংশীদারগুলো জিজ্ঞেস করবো বৈশিষ্ট্য সহকারে। আমি একটা প্রশ্ন ধরবো, তোমাদের অ্যান্সার করতে হবে। এই তাহলে সাধারণ অংশীদার প্রথমে কি? সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য কি? মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে। এরপর হচ্ছে ঘুমন্ত অংশীদার মূলধন বিনিয়োগ করে তবে পরিচালনায় অংশগ্রহণ করে না, এবং যেহেতু সে পরিচালনায় অংশগ্রহণ করে না এই জন্য ব্যবসায়িক কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকে না। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে নামমাত্র অংশীদার। কি বলেছে বলতো? নামমাত্র অংশীদার। ছেলেমেয়েরা, অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, সাধারণত সুনাম ব্যবহার করে। কি ব্যবহার করে? সুনাম ব্যবহার করে কি করা হয়? এই অংশীদারি ব্যবসার অংশীদার হয়। যেমন বিভিন্ন সময় আমরা দেখি যে বড় বড় বিখ্যাত মানুষ বিভিন্ন ব্যবসায় পার্টনার হয়, কিন্তু মূলধন বিনিয়োগ করা ছাড়াই, তাই না? মূলধন বিনিয়োগ করা ছাড়াই। যেমন ধরো আমাদের দেশের প্রেক্ষাপটে যখন কি বলে, ধরো আমাদের দেশের প্রেক্ষাপটে না, সারা পৃথিবীর প্রেক্ষাপটে যারা সুপারস্টার রয়েছে, ধরো যেমন যারা প্লেয়ার, ফুটবল প্লেয়ার অথবা ক্রিকেট প্লেয়ার আছে না, অথবা ক্ষমতাবান কোনো ব্যক্তি তার নিজের সুনাম ব্যবহার করে কি হয়? নিজের সুনাম ব্যবহার করে কি হয়? ব্যবসা অংশীদার হয়। এই তাহলে বলতো নামমাত্র অংশীদার কি? নামমাত্র অংশীদার কি ব্যবসায় মূলধন বিনিয়োগ করে? করে না, শুধুমাত্র সুনাম ব্যবহারের সুযোগ দেয়। এটাই নামমাত্র অংশীদার। তাহলে আমরা তিনটা অংশীদার আলোচনা করেছি। কয়টা? প্রথমে সাধারণ অংশীদার, তারপর ঘুমন্ত অংশীদার, তারপর নামমাত্র অংশীদার। নিশান একটু পজ করে দাও। ছেলেমেয়েরা, আমরা তিনটা অংশীদার নিয়ে আলোচনা করেছি এতক্ষণ। সাধারণ অংশীদার যে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে, তারপরে যে ঘুমন্ত অংশীদার যে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে, তারপরে বলছি আমরা নামমাত্র অংশীদার যে মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না, তবে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। এবার হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। বলো ছেলেমেয়েরা, এই আপাত দৃষ্টিতে অংশীদার হচ্ছে যে, আমার দিকে তাকাও, ব্যবসা থেকে অবসর গ্রহণ করে, ব্যবসা থেকে আপাত দৃষ্টিতে অংশীদার। বলো কি বলছি? এই ব্যবসা থেকে অবসর গ্রহণ করে কিন্তু নিজের মূলধন উত্তোলন না করে মূলধনটাকে ঋণ হিসেবে রেখে দেয়। আপাত দৃষ্টিতে অংশীদার। সবাই কিন্তু আবার একটু পরে জিজ্ঞেস করবো আবার, এবং এই পুরো আলোচনাটা শেষ করে সবাইকে 6টাই জিজ্ঞেস করবো। 6 ধরনের অংশীদার কোনটা কোন ধরনের? তোমাদের উদ্দীপকের ক অথবা ক্ষয় থাকবে এই প্রশ্নগুলো, এমসিকিউ থাকতে পারে। তাহলে আমরা নামমাত্র অংশীদার বলছি। কি বলছি এখন? নামমাত্র অংশীদার। ছেলেমেয়েরা, নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্যটা কি? সে কি করে না, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে ব্যবসা থেকে অবসর গ্রহণ করে। ব্যবসা থেকে আপাত দৃষ্টিতে অংশীদার বলছি না, না সরি আমি ভুলে বলছি। তাহলে আপাত দৃষ্টিতে অংশীদার বলছি। আপাত দৃষ্টিতে অংশীদার কি করে? ব্যবসা থেকে অবসর গ্রহণ করে কিন্তু নিজের মূলধনটাকে উত্তোলন না করে মূলধনটাকে ব্যবসায় কি হিসেবে রেখে দেয়? ঋণ হিসেবে। এটাকেই বলা হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার। ক্লিয়ার? তাহলে কয়টা অংশীদার হয়েছে? 4টা। সুনাম ব্যবহার করতে দেয় কোন অংশীদার? ঋণ হিসেবে ব্যবসার মূলধন রেখে দেয় কোন অংশীদার? ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু মূলধন বিনিয়োগ করে কোন অংশীদার? সীমিত অংশীদার। কি বলেছি? সীমিত অংশীদার। ছেলেমেয়েরা দেখো, সীমিত অংশীদার এটা নাবালক, আন্ডার 18। বলো, নাবালককে যদি আমরা কোনো চুক্তির কারণে বা আইন অনুসারে যদি আমাদের ব্যবসায় অংশীদার হিসেবে রাখা হয় তাকেই বলে সীমিত অংশীদার। সীমিত অংশীদার, সীমিত অংশীদার, সীমিত অংশীদার। দেখো আমরা এখানে পড়ছি, চুক্তি অনুযায়ী কোন অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোন নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলে। অংশীদারদের দায় ব্যবসায় বিরুদ্ধ মূলধনের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেহেতু সীমিত অংশীদার, তার ব্যবসায় অংশীদারের মধ্যে এই অংশীদারটার দায়টা সীমাবদ্ধ বলা হচ্ছে যে যেহেতু সে সীমিত অংশীদার এজন্য তার দায়ও কি সীমিত। আর তারপরে বলছে যে পরিচালনায় অংশগ্রহণ করে না। আচ্ছা, চুক্তি অনুযায়ী নাবালক ব্যক্তিও এর অংশীদার হতে পারে। আচ্ছা, আপাত দৃষ্টিতে অংশীদারটা কোনটা? অবসর গ্রহণ করে কিন্তু মূলধনটাকে ব্যবসা হিসেবে। আর সীমিত অংশীদার কোনটা? নাবালকের, যদি আমরা চুক্তি অনুযায়ী আমরা কোনো অংশীদার করি, তাই না? চুক্তি অনুযায়ী যদি কোনো নাবালক অংশীদার করা হয় অংশীদারের সুবিধা প্রদানের জন্য। এরকম হতে পারে যে ধরো দেখা গেছে বাবা চাচারা ব্যবসা করছে, ওই বাবা মারা গিয়েছে, চাচারা তার ভাতিজাকে ব্যবসা অংশীদার হিসেবে গ্রহণ করেছে চুক্তি অনুসারে, এরকম হতে পারে। তার নাবালক অংশীদারটা ওই আন্ডার 18 কে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? আর সরি, সীমিত অংশীদার কি? নাবালক অংশীদার বলতে সীমিত অংশীদারকে বোঝানো হচ্ছে। আর সবশেষে হচ্ছে
আচরণে অনুমিত অংশীদার। আচরণে অনুমিত অংশীদার আমরা এই অংশীদারকে আমরা বলি ভণ্ড। কি বলি? ভণ্ড। কোন অংশীদার এই ব্যবসায়ের সাথে সম্পৃক্ত না, কিন্তু বলে দেয় আমি ওই অংশীদারের ওই ব্যবসায় একজন অংশীদার। এরকম আছে না? আছে না? হ্যাঁ, তাই না? এরকম যদি তুমি বলো যে ওই পার্টনারশিপ আমি ওই ব্যবসায় একজন মালিক, তাহলে এটাকে বলা হচ্ছে এই আচরণ অনুমিত অংশীদার। আচরণ করে সে ব্যবসায়ী, আসলে সে ব্যবসায়ী না। কথা কি ক্লিয়ার সবার? তাহলে আচরণ অনুমিত অংশীদার বুঝতে পেরেছ? আচরণ করে এমন যেন সে এই কোন অংশীদার ব্যবসায় মালিক বা পরিচয় দেয় এমন, কিন্তু আসলে সে অংশীদার ব্যবসায় মালিক না। ঠিক আছে? তা আমরা আবারও একটু তোমাদের প্রশ্ন যাচ্ছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা একটু পজ দিচ্ছি। ছেলেমেয়েরা, তাহলে আমরা অংশীদারের যে ক্লাসিফিকেশন আছে, 6টা ক্লাসিফিকেশন আমরা এটা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছেলেমেয়েরা, এবার আমরা যৌথ মূলধনী ব্যবসা সংগঠন সম্পর্কে আলোচনা করছি। তোমাদের এগুলো জিজ্ঞেস করবো। যৌথ মূলধনের ব্যবসা সংগঠন আমাদেরকে লক্ষ্য করো ছেলেমেয়েরা, এক মালিকানা ব্যবসায়ের দায় অংশীদারি ব্যবসায়ের দায় অসীম। এই অসীমকে কিভাবে সসীম করা যায়? সাব্বির, আলিফ, নাহিয়ান ওরা এই অংশীদারি ব্যবসা করে লস খেয়েছে। লস খাবার পরে এই মানুষ তো ভুলের মাধ্যমে শিখি আমরা উই লার্ন থ্রু মিস্টেক, তাই না? তো তখন ওরা চিন্তা করলো যে এমন কোনো ব্যবসায় নাই যে ব্যবসায় আমরা যত টাকা মূলধন ইনভেস্ট করব তত টাকাই শুধুমাত্র দায় হবে, এর চেয়ে বেশি দায় হবে না। তখন ওরা কি করলো? ওরা একজন আইনজীবীর কাছে গেল, ব্যবসায়িক আইনজীবীর কাছে গেল, যে এই সম্পর্কে অনেক ভালো জানেন। তার কাছে গিয়ে শুনলো যে হ্যাঁ, এরকম একটা ব্যবসা সংগঠন আছে যেটাকে বলে যৌথ মূলধনী ব্যবসা সংগঠন। এই যৌথ মূলধনী ব্যবসা সংগঠনের দায় হচ্ছে সীমিত। দায় কি? সীমিত। এটা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়। এই কত সালের? 1994 সালে। কত সালের? এবং এতটুকু শোনার পর ওরা চলে আসলো, সাব্বির, আরিফ, তারিফ, এতটুকু তারিফ চলে আসলো। চলে আসার পর এবার চলে আসার পর ওরা কি করলো? ওরা উদ্যোগ গ্রহণ করলো। বলো কি করলো? বলো উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন, উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন, উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন। এই 3টা কাজ করে ওরা কি করলো? ওরা বাজারে শেয়ার ইস্যু করে দিল। শেয়ার ইস্যু করার পরে সাব্বির, আলিফ, নাহিয়ান, মোহিত, নিশান এবং তারিফ, মোহিত সবাই কি করলো? পুলিশ জেলে নিয়ে গেল। কেন? কারণ ওরাও জানে না যে কেন জেলে নিয়ে গেল। তার পরবর্তীতে ওদেরকে আদালত ওঠানো হলো। তো ওদেরকে বলা হলো যে কি ব্যাপার, আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, দলিলপত্র প্রস্তুত করেছেন আর নিবন্ধন করেছেন, এই 3টা কাজ করে কেন আপনারা শেয়ার বাজারে বিক্রি করতে গিয়েছেন? তখন ওরা বলে কেন স্যার, আমরা তো জানতাম যে মূলধন সংগ্রহ করা যায়। পরবর্তীতে ওরা বলছে যে না, ওরা বলছে তাহলে আমাদের উকিলকে রাখে, আমাদের উকিল আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। তো পরবর্তীতে ওই উকিলকে আদালতে ডাকা হয়েছে এবং উনি ওই আইনজীবী বললেন যে মাননীয় আদালত, ওনারা আসলে আমার কাছ থেকে পুরো তথ্যটা শোনেননি, এটা আমার দোষ না। দোষটা কাদের? তাদের। আমি বলতে গিয়েও তাদেরকে বলতে পারিনি, কারণ তারা ব্যস্ততা দেখিয়েছে, আমার ফি দিয়ে চলে গিয়েছে। এখন এটা তো আমি অপরাধ না। তো পরবর্তীতে ওরা বুঝতে পেরেছে যে আসলে এই উদ্যোগ গ্রহণ, বলা দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন, এই 3টা কাজ করে যে কোম্পানিটা হয় সেটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করতে পারে। বাজারে শেয়ার বিক্রি করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হয়। কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি হতে হলে এই 3টা কাজ তো করতেই হয়, অতিরিক্ত আরেকটা কাজ করতে হয়। তাহলে কষ্টটা একটু বেশি না? যেহেতু কষ্ট বেশি, তাহলে সুবিধাও কি বেশি। তাহলে উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রস্তুত, নিবন্ধন, কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ। এই কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারবো। আর পাবলিক লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার বিক্রি করতে পারে। ছেলেমেয়েরা, এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড যৌথ মূলধনী কোম্পানি 1994 সালে আইন দ্বারা গঠিত। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 50 জন। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা, সদস্য বলছি, মেম্বার বলছি, আর সর্বোচ্চ। প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর, পরিচালক সর্বনিম্ন 2 জন, সর্বনিম্ন 2 জন। এসে বা পাবলিক লিমিটেড কোম্পানি, কি কোম্পানি?
না, সর্বোচ্চ সম্পর্কে বলেনি। পাবলিক লিমিটেড কোম্পানি, এসো এসো, কি কোম্পানি? পাবলিক লিমিটেড কোম্পানি। ছেলেমেয়েরা, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, আর সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, যত শেয়ার বিক্রি করতে পারে। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে বলো তো, এবং তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য কতজন আর সর্বোচ্চ? ভালো করে শোনো, পাবলিক লিমিটেড কোম্পানির ডিরেক্টর, পরিচালক, কি বলছি, পরিচালক সর্বনিম্ন 3 জন। কতজন? অনেকে সদস্য আর এই ডিরেক্টর বা পরিচালকের মধ্যে উল্টাপাল্টা করে ফেলে, কিন্তু সাবধান। আমাদের এই অধ্যায়ে ছেলেমেয়েরা এই পর্যন্তই তোমাদের আছে। এরপরে ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা সংক্রান্ত তোমাদের নাই, সমবায় ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসা নেই। এরপর আমরা চলে যাব আমাদের অষ্টম অধ্যায়ে, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা 95 পৃষ্ঠায় সবাই চলে এসো। হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, হ্যাঁ 95 পৃষ্ঠায় এসো। 95 পৃষ্ঠায় এসে দেখো আমাদের বলছে এই অধ্যায়টার নাম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা। বলো কি? ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা মানে হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? ছেলেমেয়েরা এদিকে লক্ষ্য করো, 96 পৃষ্ঠায় চলে এসো সবাই। ব্যবস্থাপনা সম্পর্কে আমরা এখন জানবো। ছেলেমেয়েরা দেখো, বলছে ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেয়ার দক্ষতা এবং কৌশল। আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেল এর মতে, এই আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেল। আধুনিক ব্যবস্থাপনার জনক তিনি বলেছেন ব্যবস্থাপনা হলো হেনরি ফেল। দেখো, তিনি বলেছেন ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের সমষ্টি। ক্লিয়ার? ব্যবস্থাপনা হচ্ছে কোনো কতগুলো ধারাবাহিক কাজের প্রক্রিয়া, এটি দলগত কাজ। এটি কি কাজ? ছেলেমেয়েরা দেখো, এই 96 পৃষ্ঠার শেষের দিকে আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে এই পরিকল্পনা। বলো কি? তারপর হচ্ছে পরিকল্পনা হচ্ছে, তো বুঝতেই পেরেছো যে ভবিষ্যতের কার্যক্রমের দিক নির্দেশনাই হচ্ছে পরিকল্পনা। আমাদের খুব একটা এমসিকিউ ছিল লাস্ট কয়েকদিন আগে মনে হয়। সংগঠিতকরণ কি ছিল বলতো? সংগঠিতকরণ। সংগঠিতকরণ বলতে মানবিক এবং বস্তুগত উপকরণ এবং সম্পদকে একত্রিত করে মূল কাজ আদায় করা, সেটা হচ্ছে সংগঠিতকরণ। কর্মী সংস্থান। বলো কি? এই দেখো, কর্মী সংস্থানের মধ্যে হয়েছে, কর্মী সংস্থানের মধ্যে আমাদের রয়েছে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি হচ্ছে কর্মী সংস্থান। তারপরে নির্দেশনা। নির্দেশনার মধ্যে হচ্ছে যে নির্দেশ দান, নির্দেশ, আদেশ, নির্দেশ প্রদান। প্রেষণা কি বলতো? প্রেষণা। প্রেষণা বলতে হচ্ছে আগ্রহী করা, কর্মীদেরকে আগ্রহী করা, উৎসাহ করা। হ্যাঁ, প্রেষণা 2 ধরনের হয়, একটা আর্থিক, অনার্থিক। এটা তোমাদের অবশ্য আসে না, এটা ইন্টারমিডিয়েট পর্যায়ে আসে। তারপর সমন্বয় সাধন। তারপর কি? সমন্বয় সাধন। সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যবসা সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে। আচ্ছা, আর সবশেষ হচ্ছে নিয়ন্ত্রণ। সবশেষে এই পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পন্ন হচ্ছে কিনা তা তদারকি করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা, প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা করাকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। কিসের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে। ছেলেমেয়েরা বলেছে যে নেতৃত্বের বেশ কিছু এখানে আলোচনা আছে। গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব। ছেলেমেয়েরা আমরা আমাদের এরকম একটা রেকর্ড আছে, ওই লাস্ট ক্লাস আমরা এটা আলোচনা করেছি, ব্যবসা সংগঠন, হ্যাঁ, ব্যবসা উদ্যোগের। হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ডের আছে, ওটা তোমরা একটু দেখবে। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব, তারপর বলছি গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে সবার পরামর্শ শুনে যে নেতৃত্ব দান করা হয়। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি বলতো? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে যিনি আদেশ করেন কিন্তু জবাবদিহি করেন না, কারো সাথে পরামর্শ করেন না। মুক্ত নেতৃত্ব, নেতাকর্মীর উপর দায়িত্ব দিয়ে কি হয়ে যায়, উনি নিশ্চিত হয়ে যায়, এটাকে মুক্ত নেতৃত্ব। আর আমলাতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে নেতাকর্মীদের আদেশ দিয়ে কাজ করে নেন এবং এখানে নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখেন। নেতার চেয়ে কি করেন? আদর্শকে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা রয়েছে। আদর্শ নেতার গুণাবলী সম্পর্কে এখানে আমরা পড়েছিলাম। আদর্শ নেতার গুণাবলী হচ্ছে দৈহিক সামর্থ্য, সুস্থতা, প্রখর ব্যক্তিত্ব, শিক্ষা, অভিজ্ঞতা, সাহস, সততা, পরিশ্রম, সহনশীলতা, দায়িত্বশীলতা, সহযোগিতা, সাংগঠনিক দক্ষতা, মানবিক সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, ক্ষমতা এবং জেন্ডার সচেতনতা। তো আশা করি এগুলো আমরা তখন বিস্তারিত আলোচনা করছি, তোমরা ভিডিওটা দেখলেই পারবে ইনশাল্লাহ। আর অর্থায়নের উৎস বলা হয়েছে এই চ্যাপ্টারের শেষের দিকে। অর্থায়নের উৎসকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই অর্থায়নের উৎস অর্থাৎ কোন উৎস থেকে অর্থ, কি পরিমাণ অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে বিনিয়োগ করা হবে, ব্যয় করা, সেটাই হচ্ছে অর্থ সংস্থানের কাজ।
এবং এখানে অর্থ সংস্থানের উৎস বলেছে যে আমরা ব্যবসার মূলধনটা কোন কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারি। প্রথমে হচ্ছে নিজস্ব মূলধন, কি বলো? তারপর আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ, সমবায় ব্যাংক থেকে ঋণ, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড, বেসরকারি উন্নয়ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আমরা ঋণ দিতে পারি। ছেলেমেয়েরা, আমরা এই অধ্যায়ের পর আমাদের যে লাস্ট অধ্যায় হচ্ছে প্রিটেস্টের বিপণন, বাজারজাতকরণ। 106 পৃষ্ঠা চলে এসো ছেলেরা। এই বিপণন, বিপণন তাই না, বাজারজাতকরণ, এটা কিসের মধ্যে পড়ে? বাণিজ্যের মধ্যে পড়ে। শিল্প, বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা। বলো, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, তাই না? ছেলেমেয়েরা, বিপণনের কি করা হয়? উৎপাদিত পণ্য উৎপাদকের নিকট থেকে ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যক্রমকে বলে বিপণন। উৎপাদকের নিকট থেকে উৎপাদকের উৎপাদিত পণ্য বা সেবা ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানোর যাবতীয় কার্যক্রম কি বলে? বিপণন বলে। বিপণনের প্রথম কাজ ক্রয়। প্রথম কাজ কি? ক্রয়। তারপরে ধারাবাহিকভাবে আলোচনা করেছে বিক্রয়, পরিবহন, গোদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়ক্রম। ছেলেরা, প্রমিতকরণ শোনো। এই প্রমিতকরণ হচ্ছে একটা মানসিক কাজ। প্রমিতকরণ কি কাজ? মানসিক কাজ। যেমন ফর এক্সাম্পল ধরো তোমরা একটা লাগেজ কিনতে যাচ্ছ বা তুমি লাগেজের ব্যবসা করছো, লাগেজের সাইজ অনুযায়ী আছে না, কোয়ালিটি অনুযায়ী আছে না, সবগুলোর দাম কি এক না ডিফারেন্ট? ওই কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী আলাদা করার যে তুমি চিন্তা এবং পরিকল্পনা করলে, এটা হচ্ছে প্রমিতকরণ। এটা কি? আর এই তোমার এই চিন্তা এবং পরিকল্পনা বাস্তবায়ন যারা করে ওই কাজকে বলে পর্যায়িতকরণ। এই প্রমিতকরণ কি শারীরিক কাজ না মানসিক কাজ? আর পর্যায়িতকরণ বুঝতে পেরেছ? পর্যায়িতকরণ হচ্ছে বাস্তবায়ন, পর্যায়িতকরণ কি? বাস্তবায়ন। আচ্ছা, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মৌখিকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণ ইত্যাদি রয়েছে। আর ছেলেমেয়েরা, এখানে পণ্য বন্টন প্রক্রিয়া রয়েছে, বন্টন প্রণালী রয়েছে। এই বন্টন প্রণালীগুলো একটু দেখবে, এই ছক আকারে আছে। বিজ্ঞাপনের ধারণা, এই বিজ্ঞাপনের ধারণাগুলো দেখো। এই যে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে, এই মাধ্যমগুলো দেখবে, এখান থেকে এমসিকিউ আসবে। যেমন এই যদি আমি বলি যে স্পট বিজ্ঞাপন, এটা কোন বিজ্ঞাপনের মাধ্যম? এটা রেডিও। স্পট বিজ্ঞাপনটা রেডিও। স্পট বিজ্ঞাপন কি? এটা একটু পড়লেই পারবে, একটু মনোযোগ দিয়ে দেখবো। আচ্ছা, পেয়েছো রেডিও স্পট বিজ্ঞাপন? এই যে রেডিওর পাশে তো লেখা আছে বাবা। আচ্ছা দেখো, সাধারণত কাঁচের গ্লাস দ্বারা বিভিন্ন রকমের পণ্য সাজিয়ে রাখা হয়। বিভিন্ন রকমের পণ্য কাঁচের গ্লাস, মানে বাইরে থেকে ওই পণ্যগুলো দেখা যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, তাই না? বিজ্ঞাপনের গুরুত্ব, বিজ্ঞাপনের গুরুত্ব। বর্তমানে প্রচার মানে প্রসার বলা হয়। আধুনিক ব্যবসায় একটা স্লোগান রয়েছে, সেটা হচ্ছে কি? প্রচার মানে প্রসার। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে এখানে প্রচারের উপর গুরুত্ব দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় কি যে এই বিজ্ঞাপনের পিছনে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক অর্থ খরচ করে থাকে। এই অধ্যায়ে রয়েছে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয়কর্মীর, এই আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলীকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। 4 ভাগে। কয় ভাগে? প্রথমে শারীরিক, বলো, মানসিক, নৈতিক এবং অন্যান্য গুণাবলী। কি কি রয়েছে? শারীরিক, মানসিক, নৈতিক আর অন্যান্য গুণাবলী। ছেলেমেয়েরা, শারীরিক বৈশিষ্ট্য মধ্যে রয়েছে সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, আগ্রহ, সুন্দর হাসি। তাহলে আমাদের শারীরিক গুণাবলী রয়েছে 3টা, তাই না? কয়টা? কি কি? সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য আর সুন্দর হাসি। এটা শারীরিক গুণাবলী, যেটা আল্লাহ গিফটেড। তারপর হচ্ছে মানসিক গুণাবলী। কি বলো? আগ্রহ, আন্তরিকতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা। আচ্ছা, তারপর হচ্ছে নৈতিক গুণাবলী। কি বলতো? নৈতিক মানে হচ্ছে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই মানদণ্ডকে বলে নৈতিক। সততা, বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। আর অন্যান্য গুণাবলীর মধ্যে রয়েছে শিক্ষা, অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান এবং হিসাবে পারদর্শিতা। ছেলেমেয়েরা, আমরা আজকে এ পর্যন্তই শেষ করছি। আশা করি যারা আমাদের সাথে ছিলে তোমাদের বিষয়টা অনেক সহজ মনে হয়েছে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।